আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ১৭। লিখেছেন সুরাইয়া রাফা। একটি অপার্থিব সকাল, সেই শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ, শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝুম বর্ষাকে সর্বা বিদায় জানিয়ে খুব ভোরেই সূর্যকিরণ উকি দিয়েছে পূর্ব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ গলিয়ে সেই একফালি মিঠে রোদ এসে আছড়ে পড়ছে অত্যাধুনিক ধাঁচের রুমটিতে। ওরও কাছে এই পরিবেশ, এই আবহাওয়ার নতুন কিছু নয়, বরঞ্চ অনেক দিনের অভ্যাস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচের ম করছে এই চেনা পরিচিত পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কমফোর্টার সবকিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনে এই স্যান্ডেলউড পারফিউমের আর মাস্কি সৌরভে। ওর মনে হচ্ছে গত ১৫টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃত সম। আর ও এই অমৃতসম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝেই অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে নিদারুণ এই সুগন্ধ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনোদিন ঘুমায়নি ও। ব্যথাতর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশনের মাঝে খুব দাবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুলো অরু। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে আছে পুরো বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনোরূপ প্রয়াস না চালিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো অরু। তবে অরুর এই অমৃতসম আরামদায়ক ঘুম গাঢ় হতে পারল না খুব একটা। তার আগে কানে ভেসে এলো ইলেকট্রনিক্স মেশিনের ভস ভস আওয়াজ। এহেন আওয়াজে ঘুমের মাঝে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল অরুর। কোথা থেকে এই আওয়াজের উৎস তা ঠাউর করার জন্য খানিকটা চোখও খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়ে ভেঙে চোখের পাতা খুলতেই সফেদ রঙা সিলিংয়ের দিকে চোখ গিয়ে ঠেকল ওর, যা দেখে হুট করেই বড্ড অপরিচিত লাগছে ওর। কিন্তু চারপাশের স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত। অগত্যায় ঘুমের ঘোর কাটিয়ে চারিদিকে চোখ ঘোরালো ও। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টি স্নাত নির্ঘুম বিগত রাতের কথা। কিছু ঘোর লাগানো মুহূর্ত, আর তারপর জায়ান কৃতিকের অনেকটা কাছে চলে আসা। সব কিছুই সুস্পষ্ট ওর মস্তিষ্ক এখন। সেসব কথা মাথায় আসতে তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরও যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথাই ভাবছিল ততক্ষণে ছক্কা লাগার মতো আরও একটা প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবল, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে পুনরায় কানে ভেসে এলো সেই বিরক্তিকর ভসভস আওয়াজ। আওয়াজের উৎস খোঁজার জন্য ওরও এবার চোখ ঘুরিয়ে চাইল ওয়াল মিরর এর দিকে। দেখলো ওর থেকে খানিকটা দূরত্বে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাক ব্রাশ করে করে চুল শুকাচ্ছে কৃত্তিক। পরনে তার ট্রাউজার সেট। কৃত্তিককে দেখার সঙ্গে সঙ্গে ওরও তড়িৎ গতিতে কমফোর্টারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু সুরে বিড়বিড়ালো, নির্লজ্জ নির্দয় লোক। ওদিকে অরুর নড়চড়ন টের পেয়ে কৃত্তিক হাতের কাজ চালাতে চালাতেই ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এহেন সম্বন্ধন কমফোর্টারের মাঝে বসে উষ্ণতায় ছেয়ে গেল অরুর সর্বাঙ্গ। লজ্জারা রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে, সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতি। লজ্জায় রাঙ্গা হয়ে অরু যখন ঠোঁট কামড়ে মটকা মেরে পড়েছিল তখনই পুনরায় ডেকে ওঠে কৃত্তিক। আয়নার দিকে তাকিয়েই বলে, এটা আপনার বাপের বাড়ি নয় মিসেস জায়ান, এটা আপনার স্বামীর বাড়ি। তাই 12টা পর্যন্ত ঘুমানোর বদ অভ্যাস দূর করতে হবে, কজ আপনার হাজব্যান্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃত্তিকের এহেন খোঁচা মারা কথায় ওরও আর শুয়ে থাকতে পারল না। অগত্যই মুখ কাচামুচো করে উঠে বসে পেট ঠেকিয়ে দিল খাটের ব্যাক স্ট্যান্ডে। ওর পরনে এখনও কৃত্তিকের সফেদ রঙা শার্ট।
সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। অরুণ নিজের উপটো হাতে বোতাম দুটো লাগিয়ে একটু একটু চোখে উঁচিয়ে কৃত্তিককে দেখলো, অতঃপর মিনমিনিয়ে শুধালো, বাসায় কি করে এলাম? কৃত্তিক এদিকে না ঘুরিয়ে জবাব দিল, ভূতে নিয়ে এসেছে তোকে। ওরও জানে কৃত্তিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে বেশ অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃত্তিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে। শান্ত সাবলীল চোখ দুটো দিকে তাকালেই বারংবার মনে পড়ে যাচ্ছে কালকে রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা ওরও অপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তেই আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু, অথচ এখন সেসব কথা মনে পড়লেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওরুর। ওরু চুপ হয়ে আছে দেখে কৃত্তিক বলল, ঘুম না হলে ঘুমোতে পারিস, ডিস্টার্ব করব না। ওরু না সূচক মাথা নাড়িয়ে মিনমিনিয়ে বলল, আপনার মাথায় ব্যান্ডেজ কোথায়? কৃত্তিক বলল, ফ্রেশ হওয়ার ছিল তাই খুলে ফেলেছি। ওরও ভ্রুকুচকে বলল, তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্নছাড়া কেন বলুন তো? ওরুর কথায় কৃত্তিক এবার ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করার স্টার্ট? কৃত্তিকের কথা গায়ে না মেখে ওরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃত্তিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। ওরু সেটাকে টেনে হিঁচড়ে আরও খানিকটা নিচে নামাতে নামাতে বলল, এখন তো আমার কোনো জামা কাপড় নেই, কি পরবো? কৃত্তিক বলল, ক্লোজেট ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পর গিয়ে। ওগুলো তো আপনার, আমি কিভাবে পরবো? কৃত্তিক এবার মেকবুক নিয়ে ডিভানের উপর বসতে বসতে বলল, আমার যা তাই তোর। কৃত্তিকের কথায় ওরও দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য লোক, এমনভাবে বলছে যেন সে ইনারও পরার দরকার নেই। কৃত্তিকের রাশভারী আওয়াজ কানে ভেসে আসতেই ওরও হকচকিয়ে বলল, কি? কৃত্তিক এবার ম্যাকবুকে থেকে চোখ সরিয়ে ওরুর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল, আমার সামনে ইনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এহেন কথায় ওরও দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নির্লজ্জ বেহায়া লোক, মুখে লাগাম নেই কোনো? ওনার লজ্জানি থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না ওরুর। তার আগে ওর চোখে আটকালো পায়ের নুপুর। পা দুটো এদিক ওদিক ঘুরিয়ে নুপুর জোড়া ভালো মতো পরখ করে অস্পষ্ট সুরেই বলল ওরু, অদ্ভুত তো, আমার নুপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? ওরুর কথায় কৃত্তিক ডিবান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আর কবে বড় হবি ওরু? তুই বড় হতে হতে তো আমি বুড়ো হয়ে যাব। ওরু মাথা তুলে করুণ সুরে বলল, কেন, কি হয়েছে? কৃত্তিক ঠোঁট কামড়ে বলল, না কিছু হয়নি, আমার পিচ্চি বউ সোনা আর রূপার পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনে বলল, যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘোরে ছিলি, জানার কথাও নয়। কৃত্তিকের কথায় মন খারাপ হয়ে গেল অরুর। ও মুখ কালো করে শুধালো, এভাবে কেন বলছেন, কি করেছি আমি? অরুর কথায় কৃত্তিক বলল, কিছু করিসনি, হেঁটে যেতে পারবি না, কি হেল্প করব? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃত্তিকের কথার ওরও দ্রুত এই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিরমিরিয়ে বলে, পারবো আমি, সরুন তো। দিনের দ্বীপ্রহ চলমান, সকালের মিঠে রোদটুকু মিলিয়ে গিয়ে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যি মামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা হট শাওয়ার শেষে অন্ধকারে মাঝেই পা টিপে টিপে হলরুমে এসেছে ওরু। নিচে নেমে কোনো কিছু না ভেবে সবার আগে স্ফটিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। সবার এবার সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিত মাত্র দুজন। ওরু পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখলো কৃত্তিক কাউচে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে বসে বাইক রেচিং গেম খেলার প্রস্তুতি নিচ্ছে। ওরু কৃত্তিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো, আপনি কি করে থাকেন এতটা একা একা, কষ্ট হয় না বুঝি? অরুষি তখন থেকে করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃত্তিক বলল, এভাবে ডিস্ট্র্যাক্ট করতে মন চাইলে রুমে চল, আমিও একটু মন ভরে দেখি তোকে। কাল রাতে মন ভরেনি তো?
কৃতিকের কথা গায়ে না মেখে ওরু কিচেনের দিকে যেতে যেতে বলল, খিদে পেয়েছে, কি রান্না করা যায় বলুন তো। ওরু কিচেনের দিকে 2 কদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাঁধে সাধে কৃত্তিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃত্তিক বলল, খবরদার কিচেনে যাবি না তুই। কৃত্তিকের কথায় ওরু ভ্রুকুঞ্চিত করে পেছনে তাকিয়ে শুধালো, কিচেনে না গেলে রান্না কিভাবে করব। কৃত্তিক মনিটরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রিজে সালাদ আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। ওরও নাক শিকই তুলে বলল, আমি এসব খেতে পারি না, তাছাড়া রান্না করলে সমস্যাটা কোথায়? আগেও তো রান্না করতাম, আর আপনি খেতেনও, তাহলে এখন কী সবের অসুবিধা আপনার? কৃত্তিক জল শক্ত করে বলল, আগের কথা ভুলে যা, এখন তোকে রান্না করার জন্য আনিনি আমি। ওরও কিচেন কাউন্টারে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করেই বলল, তাহলে কেন এনেছেন শুনি। ওরও শেষ কথাতে কৃত্তিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচারের উপর ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর ট্রাউজারের পকেটে হাত গুজিয়ে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে ওরুর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি আওয়াজেই বলল, 2টো রিজন, 1 ইচ্ছে মতো আদর করার জন্য, আর 2 আমাকে অভ্যাসে পরিণত করার জন্য। কৃত্তিকের কথায় ওরু খানিকটা ভড়কে যায়। অযাচিত লজ্জায় মিলিয়ে যাওয়া মুখখানা হুট করে আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে। কৃত্তিক সেভাবে দাঁড়িয়ে ওরুর আগাগোড়া পরখ করতে থাকে। কৃত্তিকের ক্লজেটে কালোর সমাহার, সেখান থেকে বেছে নিয়ে একটা একটা ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট আর একটা 3/4 পরেছে ওরু। কৃত্তিকের 3/4 ওরুর ফুল প্যান্ট পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। ওরুর ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃত্তিক হিসিয়ে বলে ওঠে, আমার ড্রেস তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? এ আবার কেমন কথা? ওরু কি এখন সারা জীবন এসব দানবীয় সাইজের পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য, মানুষ কি বলবে? কথাটা ভেবে বিরক্ত হলো ওরু। বিরক্তিতে চিরবিরিয়ে পেছনে ঘুরে কৃত্তিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউচে গিয়ে বসতে বসতে বলল, খিদে পেয়েছে তো আমার, সালাদ খেতে পারবো না, অন্য কিছুর ব্যবস্থা করুন। কৃত্তিক পকেট থেকে ফোন বের করে সেটা স্ক্রল করতে করতে বলল, আমি রান্না টান্না করতে পারি না, কি খাবি বল, অর্ডার করে দিচ্ছি। ওরও এক ঝলক কৃত্তিককে পরখ করে কিছু একটা ভেবে বলল, বলছি তার আগে এদিকে আসুন। ওর অকস্মাৎ সম্বোধনে কৃত্তিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, সিরিয়াসলি তুই আমাকে কাছে ডাকছিস? তাহলে কাল এত কান্নাকাটি করার কি মানে ছিল ওরু? আবার সেই ভুলভাল কথা টানছে কৃত্তিক। এই লোকের মাথায় আর কিছু নেই নাকি? ভেবে পায় না ওরু। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না, বরং উঠে এসে কোনোরূপ কসরত না দেখিয়ে অনেকটা অধিকার নিয়ে নিজের হাত দিয়ে কৃত্তিক খড়খড়ে পুরুষেলে হাতটা ধরে ওকে টেনে এনে কাউচে বসালো। ওরুর কাণ্ডে কৃত্তিক আর বাদ সাধল না, উল্টে কাউচে গা এলিয়ে দিয়ে ওরুকে নিজের কোলে বসিয়ে নরম সুরে শুধালো, এখানে কেন? ওরও পেছনে ঘুরে কৃত্তিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল, আপনার এখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফ্রুটস খাওয়া উচিত, তা না করে আমাকে কথা দিয়ে পিস্ট করেছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃত্তিক ওরুর কথার 2 পয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল, কতবার বলেছি আমাকে তুমি করে বলবি, কথা শুনিস না কেন? ওরু কৃত্তিকের চোখ থেকে অন্যদিকে চোখ সরিয়ে অস্পষ্ট সুরে বলল, পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। কৃত্তিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এখনও লজ্জা? ওরু কৃত্তিকের কিভাবে বোঝাবে কাল রাতের কথা উঠলেই কান দিয়ে ধোঁয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারী দেহের রুদ্রে রুদ্রে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশীর হৃদয়, মন, সব কিছু। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনুকের মতো বাঁকানো নারীর শরীরটাও। পর মুহূর্তে নিজেকে সামলে নেয় ওরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেঁকে বসে থাকা তার প্রতি একটু করেও ব্যথাতুর ভালোবাসা। বারবার মনে হতে থাকে, কেন আপনি এত একা জায়ান কৃত্তিক? আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করেই বা একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনে এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো কোনোদিন? ওরও চুপচাপ বসে আছে থেকে কৃত্তিক আগ বাড়িয়ে শুধালো,
কি ভাবছিস? ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে টি টেবিলের থেকে ফার্স্ট এড বক্স হাতড়িয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউচের ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বলল, সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইক রাইডিংয়ে গিয়েছিলাম। ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল, তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্টার্ব ছিলাম, তাই নিজের উপর কন্ট্রোল ছিল না। কৃতিকের কথায় ভয়ের চোটে ওর শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সফেদ ব্যান্ডেজের আস্তর লাগাতে লাগাতে ওরও বলল, আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি ওর কথা শেষ করতে পারল না, তার আগেই ওকে টান মেরে নিজের বুকের উপর ফেলে দিয়ে কৃতিক আগের মতো করে হিসিয়ে বলল, নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? ওরও ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে নিজেকে কেন করছেন? আপনি একটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। ওর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে, কোথায়, কখন ওকে কেউ এভাবে বলেছে? ওর ক্ষত, ওর ব্যথা এসব নিয়ে চিন্তা করেছে, ওকে একটু আপন করে আগলে ধরেছে। কৃতিকের মনে নেই, তাই বোধহয় ওরই জীবনের প্রথম যে কৃতিককে অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধেছে। আজ কৃতিকের অশান্ত হৃদয়টা তৃপ্তির ঢেকুর তুলে যাচ্ছে। এত বছরে অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না ওরু। এখন এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার ওরু এখন আমার বুকের আছে, আর কখনো কেউ এই দূরত্ব বাড়াতে পারবে না। তোর আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্নেও চলে আসে, তবে তারাও বাকিদের মতোই আমার আসল পৈশাচিক রূপটা চোখে দেখতে পাবে। আর মেবি লাইফটাও দিয়ে দিতে হতে পারে। নোজ। ইজি চেয়ারে নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছেন গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে কষছেন একের পর এক ছক। তার ছোট মেয়েকে যে জায়ান্ট কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলের মস্তিষ্কে আজমেরি শেখের। তার এত কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতার সব কিছুতে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সবসময় আজমেরি শেখের সাথে টেক্কা দিয়ে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি নিজেও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়। কৌশলে কিভাবে চেকমেট করতে দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জানকৃতিকের মতো বেয়াদব বেহায়া ছেলে যে সমাজের ধার ধারে না কোনো কালই, তার দ্বারা সবই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাও সম্ভব। কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সে সব কিছুতে সবার আগে সমাজকে প্রাধান্য দেয়, সে মতোই প্রতিটা কাজ করে। ওই জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকায় তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমার মতো কৌশলে চালি তাহলে কি করবে তুমি জায়ান্ট কৃতিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কিঞ্চিত ক্রুদ্ধ হেসে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওরও আজ সন্ধ্যা হতে না হতে রুমের সবকটা আলো নিভিয়ে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখে অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে ওরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, ওরুকে কোনোরূপে অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন ওরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেও পারছিল না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই, তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কিনা, সব কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদ মাজারের সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলো। এখন মা আর আপার কথা মনে পড়তে হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টরা। সেই কষ্ট প্রতিফলিত হয় ওর চোখে মুখে। অরুর চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক। কিন্তু ওরও তো কিছু করার নেই। ওরুকে যেতে দেওয়া কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে ওরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলটুকু পুরোপুরি আড়াল করে একটা টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশেই। এত বড় টিভি দেখে ওরু যখন শুধালো, এইটা কেন এনেছেন, তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছি। আমি যখন না থাকবো তখন বসে বসে নেটফ্লিক্স দেখবি। কৃতিকের গমগমে রুষ্ট কথায় মেজাজ খিটখিটিয়ে উঠল অরুর। তবে এখন পর্যন্ত ঝাঁঝিয়ে তেতো গলা কথা বলার
সাহস ওর হয়ে ওঠেনি, তাই ওরও সহসাই স্বাভাবিক কণ্ঠে বলল, সময় যখন নেই তাহলে অমন মাঝরাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃত্তিক রিমোট কন্ট্রোলটা ভালোমতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না, তাই তোকে দেখতে ইচ্ছে করলে হাজারটা ব্যস্ততার পায়ে ঠেলে দিতে পারি আমি। তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কেন বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস সেটা নিয়ে ভাব। ওরও আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর। মনটা বিষিয়ে আছে সেই সকাল থেকে, তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ডিঙ্গিয়ে দোতলায় চলে গেল ওরও। দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে আর পা বাড়ালো না ও, বরং উল্টো ঘুরে বিপরীত পার্শ্বে ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সেই আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতেই নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। ওরও অন্য রুমে গিয়ে শুয়েছে, ব্যাপারটা নজরে আসতেই কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। অকস্মাৎ রক্ত টকবগিয়ে উঠল ধমনীর শিরায় শিরায়। এমনিতেই ওর বিষণ্ণ মুখ আর উদাসীনতায় কৃতিকের মেজাজটা বিগড়েছিল সারাদিন, তার উপর এখন আবার ওরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চওড়া বক্ষ ছাড়া ওরও অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে সেটা বোধহয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর ওরও কিনা একদিনই মাথায় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কথাটা ভাবতে ক্রোধটা তুঙ্গে উঠে এসেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনোমতে ঠোঁট কামড়ে সংবরণ করে দু আঙ্গুলে নিজের গলাটা ঘষতে ঘষতে কিছু একটা ভাবল কৃত্তিক। অতঃপর চট করেই উঠে চলে গেল দোতলার অরুর ঘরের দিকে। প্রখর আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখা মাত্রই পা দুটো সহসা ধীর হয়ে যায় কৃত্তিকের। সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ রুমের পর্দাগুলো আলগোছা ঠেলে ধীর পায়ে ঘুমন্ত নিষ্প্রভ ওর দিকে এগিয়ে আসে কৃত্তিক। খানিকক্ষণ সেই ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দু হাতে তুলে নিয়ে নিজের রুমের দিকে ফিরে যেতে যেতে হিসিয়ে কৃত্তিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল ওরু, নয়তো আজ আমি তোর ঠিক কী হাল করতাম সেটা নিজেও জানি না। আজ তুই টের পেতিস জ্ঞান কৃতিকের রোমাঞ্চ আদতে কতটা মারাত্মক, সেটা সহ্য করতে পারবি না, তার জন্য উইশ করিস না হার্টবিট, কষ্টটা তোরই হবে। ওরও সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই ওরুর, জানার অবশ্য কথাও নয়। ও তো ঘুমের ঘরে বুঁদ হয়ে আছে এখনো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওরুর মনে হচ্ছে কয়েক ক্রোশ দূর থেকে ওকে কেউ গলা উঁচিয়ে ডাকছে। গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই ওরও এবার ঘুমের ক্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতঃপর খেয়াল করেই শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুঝেই সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো ওরুর কানে। কয়েক ক্রোশ দূর থেকে নয়, বরং খুব কাছে, একবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকে সুরে ডাকছে, কৃত্তিক, আমার ঘুম পড়ি, উঠে পড়ো। কৃত্তিকের তপ্ত নিঃশ্বাস আর আলতো ঠোঁটের পরশ ক্রমশ কানে গলায় এসে স্পর্শ করছে ওর। কৃত্তিকের এহেন নেশায় ধরানো স্পর্শ অগত্যায় ঘুম ছুটে গেল ওরুর। ও চট করেই চোখ দুটো খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন, আবার বলুন। কৃত্তিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলছি অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়ো, বের হব আমরা। অরুর স্পষ্ট মনে আছে কৃত্তিক বেশ নরম গলায় আদুরে ভাষায় সম্বোধন করেছিল ওকে, অথচ এখন তার পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যেই প্রশ্নটা সবার আগে ওর মস্তিষ্কে গিয়ে ঠেকলো সেটা হলো, এই ভোররাতে কোথায় যাবেন উনি। ওরুকে ভাবতে দেখে কৃত্তিক বলল, এখন আবার দিবা স্বপ্ন দেখা শুরু করলি নাকি? অরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো, এত রাতে কোথায় যাব? কৃত্তিক ওরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিকে নিয়ে যাব সে দেশে নিয়ে যাব, ইভেন মরতে নিয়ে গেলেও সেখানে চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। অরুণ নিজের ঝিম ধরা ঘুমো ঘুমো মাথাটা কৃত্তিকের কাঁধের উপর এলিয়ে দিয়ে মনে মনে বলে, করব না, কখনো কোনো প্রশ্ন করব না, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এভাবে নিজের বুকের মাঝে আগলে রেখো, আমি চোখ বন্ধ করে অনুসরণ করব তোমায়, ইভেন উইথআউট এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিডোমিটারের গতি তখনও 100 কাটা ছুঁই ছুঁই। ওরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃত্তিককে। ও জানে না কৃত্তিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে।
তার উপর ঘুমের রেশ এখনো কাটেনি ভালো করে। কি করেই বা কাটবে? ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। অগত্যায় নিজের টাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠুকিয়ে জুবুতুবু হয়ে বসে আছে অরু। ওর পরনে এখনো কৃতিকের কালো রঙা টি শার্ট আর 3/4। কৃতিকের পরনের একই রঙের ক্যালভিন ক্লাইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুজন পরিকল্পনা করেই একই রকম কাপড় পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টাখানেকের দুর্বাগ রাইডিং এর পর বাইক এসে থামলো একটা পাহাড়ি রিসোর্টের সামনে। সুইচ পাহাড়ের চূড়ায় তার অবস্থান। অন্যদিকে দিয়ে এলে সোজা রিসোর্টের গেইটে গাড়ি দাঁড় করানো যেত, অথচ এতখানি ঘুরে এই পাহাড়ি রাস্তায় ঢালে বাইক থামানোর কি মানে আছে জানে না অরু। রিসোর্টে টাঙ্গানো ল্যান্টার্ন আর ফেরি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়ায় থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা অবধি যতদূর চোখ যায় সবকিছু ঝকঝকে পরিষ্কার। ওরও চারিদিকে চোখ বুলিয়ে কৃত্তিকে শুধালো, এখানে কেন নিয়ে এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে এত উপরে উঠতে গেলে জান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃত্তিক নিজের হেলমেট খুলে বাকেট হ্যাটটা পরে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল, তোকে উঠতে বলেছি আমি? অরু মুখ কাচুমাচু করে বলল, তাহলে? কৃতিক আর জবাব দিল না অরুর প্রশ্নে, বরং এগিয়ে এসে অরুকে কোলে নিয়ে একে একে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এহেন কাণ্ডে অরুর চোখ কপালে উঠে গিয়েছে, সেই সাথে শুকিয়ে গিয়েছে গলার তরল টুকুও। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে অরু বলে, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিক্স হয়ে যাচ্ছে না? না মানে ইধার উধার হলে যদি কিছু হয়? কৃতিক অরুর দিকে না চেয়েই পা চালাতে চালাতে জবাব দিল, মরলে দুজন একসাথে মরবো, আর কোনো আফসোস থাকবে না, সেটাই ভালো হয় নাকি? কিন্তু আপনার তো আমাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক অরুকে এক ঝলক দেখে নিয়ে উপরে উঠতে উঠতেই বলল, আমি একবারও বলেছি তোকে কোলে নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথা অরু না সুযোগ মাথা নাড়লে কৃতিক পুনরায় বলল, তাহলে বেশি বোঝা বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এহেন কথায় অভিমানী হলো অরুর। আগে সম্পর্ক যাই ছিল মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে, এখনও কিনা কৃতিক মারতে চায় ওকে। ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে ওরও খারাপ লেগেছে, তাই দরদ দেখানোর সকল ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে আর একটাও কথা না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলে বসে রইল ওরু। কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে অরুকে কোল থেকে নামিয়ে দেয় তখন ভোরের আলো ফোটেনি। রিসোর্টের আবছা আলোয় অরু চারিদিকে তাকিয়ে বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পেছনে অবস্থিত সফেদ রঙা কটেজগুলোর ব্যাক ইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। অরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগোলেই গভীর খাদ। সেদিকে ভুলক্রমে উকি দিলেও পিলে চমকে ওঠে অরুর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়ে পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকে আঙ্গুলের ইশারায় ডাকলো অরুকে। কৃতিকের ইশারায় বুঝতে পেরে অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে, তাছাড়া নিচের দিকে তাকালেই আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা অরুকে আশ্চর্য কণ্ঠে শুধালো, আমি থাকতে ভয় কিসের তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল অরুর আত্মবিশ্বাসের ধরে রাখার জন্য। অরু জানে কৃতিক বেঁচে থাকতে ওর শরীরের বিপদের শুকনো আঁচও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দূরত্বা থেকে সহসা এগিয়ে গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল অরু। অরু বসার সঙ্গে সঙ্গে ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির উপর শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরু ধরফরিয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো? অরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে, অতঃপর কোনো টু শব্দ না করেই হাত উঁচিয়ে একটানে অরুর লম্বা চুলের গার্ডারটা খুলে দেয় নিজ হাতে। সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে কৃতিকের শরীরে আছড়ে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। অরুর চুলগুলোকে নিজের বুকের জায়গা করে দিয়ে কৃতিক বলল, খোলা চুলে তোকে বরাবরই অ্যাট্রাকটিভ লাগে রে, আমি পাগল হয়ে যাই দেখলে। কৃতিকের কথায় অরু ভ্রু কুঁচকালো। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো, কি বলছেন এইসব?
কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি, কাল সারা রাত ঘুমাইনি। অরু কর্কশ আওয়াজে শুধালো, কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি? কৃতিক চোখ দুটো বন্ধ করেই জবাব দিল, তোর জন্যই তো ঘুমাতে পারিনি। নিজের রূপ দেখিয়ে আমাকে সিডিউস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝিয়ে আমাকে খুব ঘুমাতে দিয়েছেন। গাড়ির মধ্যে তো। কথাটা শেষ করার আগে নিজের জিভে লাগাম টানলো ওরও। কথায় কথায় কী সব বলা শুরু করেছে টের পায়নি তখন। আর এখন নিজের লাগামহীন কথায় নিজেরই লজ্জা লাগছে খুব। মনে মনে ভাবছে, সব দোষ এই জান কৃতিকের। ওনার সাথে দুদিন থেকে ঠোঁট কাটা হয়ে গিয়েছি আমি। ভবিষ্যতে যে আরও কত অভ্যাস জুটিয়ে ফেলবো তার ইয়ত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যায় কথা অন্যদিকে ঘুরিয়ে ওরও নরম সুরে কৃতিকে বলল, ঘুমাবেন যখন বাড়িতেই ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এত দূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুম ঘুম আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছি সেটা একটু পরেই বুঝতে পারবি। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। ওরও আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে। আর মনে মনে ভাবছে, আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন, পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করেই না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি তা জানেন? অরুর মন গহীনের হাজারো সহজ স্বীকারোক্তি তখনই থেমে যায় যখন ও দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুমরঙ্গ সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় হিমেল হাওয়ায় ছেয়ে যাচ্ছে শরীর। কর্ণকুহরের ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্যকিরণ। কি অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর। এটাই প্রথমবার। তাই নিজের ভেতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দু হাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল ও। হঠাৎ করে চুলে বেশ জোরে সোরে টান পড়ায় অকস্মাৎ লাফিয়ে উঠে বসল কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? ওরও খুশিতে টলমল চোখে আঙ্গুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদুতায় হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণীর জুড়ে সোনালি সূর্যের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে। নিষ্প্রভ চোখে অরুকে দেখতে দেখতে কৃতিকের মন বলে, আমার চাঁদ সূর্য দুটোই তার মাঝে নিবদ্ধ অরু। তোর মাঝি তারা উদীয়মান, আবার তোর মাঝি তারা অস্ত্রমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি, কি অপরূপ তারা। গলে যাওয়া মোমের নিয়ম অগ্নিশিখায় তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখা সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতেই তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা। যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতোই তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকেই মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালে। এই জীবনে আর কোনো দিন জাগবে বলে মনে হয় না। কৃতিকের সেই তখন থেকে তাকিয়ে আছে দেখে ওরও একটু ইতস্ত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতে ঠিকঠাক করে মিনমিনিয়ে শুধালো, কি দেখছেন এমন করে? ওরর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিন্ডেড কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরুর কাছে জানালা দিয়ে এখনও সেদিকে তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগে কৃতিক টেনে টেনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই অরুর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাকভাবে দেখতে চায়, তাই কটেজের জানালা দিয়ে আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধহয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনোরূপে আওয়াজ না করে এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানালাটা। এবার বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে ওরু। নিজের রাগটাকে কোনোভাবে দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা আপনার? অরুর কাঁধের উপর নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমি এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে অরু, খুলে ফেলি। কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে
উঠল তপ্ত ঘামে, লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেকি গাম্ভীর্য রেখে কথা ছেড়ে অরু, কেন? আপনি তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃত্তিক নিজের বলিষ্ঠ হাত অরুর পরনে টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকে সুরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে ডিপেন্ডস। আর মাইমুড বেবি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকোকে ফিরে যাচ্ছে অরু। কৃতিক নিজে ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। আছে অরুকে মা আর আপার মুখোমুখি হলে ঠিক কী রকম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসা কৃতিকের গম্ভীর মুখটা দেখে আপাতত সেসব ভাবতে ইচ্ছে হলো না অরুর। গত 2 ঘন্টা পিনপতন নীরবতা ভেঙে কোনো মতোই হৃদয়ে সাহস সঞ্চয় করে অরুর কৃতিকে শুধালো, কবে ফিরবেন? কৃত্তিক স্টিয়ারিং এ হাত চালাতে চালাতে জবাব দিল, খুব শীঘ্রই। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো, আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ও সাথে যাচ্ছে। অরু মুখ কাচুমুচু করে বলল, আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে অকস্মাৎ ব্রেক কষে বলল, তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে খুশি আর বোধহয় কেউ হতো না অরু, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছেও তোকে আমি অ্যালাউ করব না। অরু অগত্যায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধালো, আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক পকেটে হাত গুজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল, একবার তুমি করে ডাক, তারপরেই চলে যাচ্ছি। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোক গিলে ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথাতুর হাসল, অতঃপর ক্রোধিত সুরে বলল, তোর মাকে ম্যানেজ করা না করা একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবি, দ্যাটস মাই অর্ডার। ওরও হ্যাঁ সূচক মাথা নাড়ায়, ওকে আশ্বস্ত করে বলে, বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা বনফুলের মেইলি সুঘ্রাণটা অরু যাওয়ার সাথে সাথে কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বে কৃতিকের কেমন দম আটকে আসছে, ব্যথায় ভরে উঠেছে হৃদয়টা, নিজের অজান্তেই হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। আজ এই মুহূর্তে জীবন প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে, ক্রমশ হৃদস্পন্দন গতি হারাচ্ছে। অরুর প্রতি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়, তাহলে নতুন করে এই সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবল, তার পরক্ষণেই গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল, ওরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো অকস্মাৎ থমকে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই ওর আর। পুরো শরীর মন ছেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে, হৃদয়ের কানায় কানায় টইটম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার। গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। একবার, দুইবার, তিনবার কৃতিকের আঙ্গুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো, অতঃপর গলা খাদে নামিয়ে রিনরিনে আওয়াজে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান কৃতিক, খুব ভালোবাসি। আবারও বলছি, আমার গলা এখনও ঠিক হয়নি, যার কারণে কথাগুলো একটু অন্যরকম শোনাতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও।